আসসালামু আলাইকুম। আমি আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি আসলে কিছু বিষয়ে কথা বলার জন্য এখানে উপস্থিত হয়েছি, ভিডিওটি তৈরি করছি। আমি কখনোই ভিডিও বানাই না, আমার সেরকম কোনো এক্সপেরিয়েন্সও নেই। আমি ক্যামেরার সামনে একদমই স্বাচ্ছন্দ্য বোধ করি না, যার কারণে আমাকে মাস্ক পরে আসতে হচ্ছে। আহ, আমার শাই ফিল হয়, সহজ কথায় আর কি। তো আমি যে বিষয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে যে আপনারা সাম্প্রতিক সময়ে সবাই লক্ষ্য করেছেন, আমরা সবাই দেখেছি, সবাই জানি যে একটি নতুন দল রাজনৈতিক ময়দানে আত্মপ্রকাশ করেছে। দলটির নাম হচ্ছে এনসিপি। অনেকে এটাকে সরকারের মদতপুষ্ট বা কিংস পার্টিও বলে থাকতে পারেন, হোয়াট এভার, সেদিকে যাচ্ছি না। আহ, অনেকে অনেক কথাই বলে। আমি যে বিষয়ে কথা বলার জন্য এসেছি সেটা হচ্ছে যে আহ, এই এনসিপি, এই দলটির একজন কেন্দ্রীয় চরিত্র, যার নাম হচ্ছে আহ, তাসনুবা জেবিন, তাসনুবা জেবিন হোয়াটএভার। ভদ্র মহিলাকে আমরা ফেসবুক বা ইনস্টাতে অনেক বেশি অ্যাক্টিভ থাকতে দেখি। উনি টকশোতে নিয়মিত যান, নিয়মিত টকশো করেন, দেশের কথা বলেন, মানুষের কথা বলেন, এনসিপির কথা বলেন। শুনে ভালো লাগতে পারে। ভদ্র মহিলা আজকে একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তিনি বিভিন্ন পয়েন্ট উল্লেখ করেছেন। সেখানে হচ্ছে যে উনি ওনার রাজনৈতিক যে দল এনসিপির দায়িত্বের কথা বলেছেন, যে এনসিপির কি দায়িত্ব। এনসিপির এখন উনি তিনটি দায়িত্ব উল্লেখ করেছেন। এরপরে উনি লিখেছেন যে বাকিদের কি দায়িত্ব। বাকিদের দায়িত্ব উল্লেখ করতে গিয়ে উনি আসলে মেস করে ফেলেছেন। আমার দেখা যে সবচেয়ে জঘন্যতম একটি স্ট্যাটাস উনি দিয়েছেন। এই স্ট্যাটাসটা পড়লে আপনার খুবই কষ্ট লাগবে, আপনি খুবই মর্মাহত হবেন, এবং উনার প্রতি আপনার একটা মানে সহানুভূতি কাজ করবে যে উনার আসলে উনি মানসিকভাবে স্টেবল না। এটা আপনার সামনে মানে আপনি বুঝে ফেলবেন যে উনি আসলে রাজনৈতিক যে একটা প্রেশার, এটা নেওয়ার মতো কন্ডিশনে উনি না। আমি খুবই দায়িত্ব নিয়ে বলতে পারি যে উনার হয় রাজনীতি থেকে চলে যাওয়া উচিত সম্মানের সাথে, অথবা এই রাজনীতির যে প্রেশার এটা নিতে পারছেন না, অথবা উনি ইচ্ছাকৃত এরকম করছেন। আহ, হয়তো হাসিনার হাওয়া বাতাস ওনার লাগতে পারে। কি জন্য আমি ওনাকে হাসিনার কথা টেনে আনলাম এখানে, আপনি একটু বুঝে ফেলবেন এখনই। সেটা হচ্ছে যে উনি যে বাকি দলগুলোর দায়িত্বের কথা বলেছেন, যে বাকি দলগুলোর দায়িত্ব উল্লেখ করেছেন, সেখানে উনি 10টি পয়েন্ট উল্লেখ করেছেন। এই 10টি পয়েন্ট পড়লে আপনার সম্পূর্ণভাবে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে এগুলো আসলে অন্য কোনো রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে লেখা নয়, এটা সম্পূর্ণভাবে বিএনপিকে উদ্দেশ্য করেই লেখা 10টি পয়েন্টই। এর মধ্যে ঠিক আছে, ওনার রাজনৈতিক প্রতিপক্ষ, উনি বিএনপিকে আক্রমণ করতে পারেন, বিএনপিকে ওসিয়ত নসিয়ত অনেক কিছু উনি দিতে পারেন, সেটা উনি দিবেন, ওনার দেওয়ার অধিকার আছে। আর সেই বিষয়ে আমার কোনো মতামত নেই। আমার কাছে যে বিষয়টা খুবই দৃষ্টিকটু লেগেছে, আমি খুবই মর্মাহত হয়েছি। আমি ব্যক্তিগতভাবে ওনাকে যদি আমার প্রশ্ন করার সুযোগ থাকতো, আমি ওনার কাছে প্রশ্ন করতাম যে এই কথাটা কি আপনি বুঝে লিখেছেন নাকি না বুঝে লিখেছেন, ইচ্ছাকৃতভাবে লিখেছেন নাকি অনিচ্ছাকৃতভাবে লিখেছেন। যদি অনিচ্ছাকৃতভাবে হয় তাহলে প্লিজ আপনি রাজনীতি থেকে চলে যান। আপনার মতো রাজনীতিক ব্যক্তিত্বের কোনো প্রয়োজন নাই বাংলাদেশে, অনেক আছে ভাই। প্লিজ বিশ্বাস করেন, বাংলাদেশের রাজনীতিবিদের কোনো অভাব নেই। সেখানে আপনি কোনো নতুন মাত্রা যোগ করতে পারেন নাই। আপনার যে পলিটিক্যাল নলেজ, বা একজন মানুষকে যে আপনি আহ, কতভাবে মানে কথার দ্বারা যে কতভাবে নির্যাতন করে ফেলতে পারেন, আমি জানি না এটা মানে আপনার মাথার মধ্যে এসেছে কিনা। উনি লিখেছেন 8 নম্বর পয়েন্টে যে, খেয়াল করবেন বিষয়টা, উনি 8 নম্বর পয়েন্টে লিখেছেন যে হাসিনা পলায়ে যে দেশে গেছে, সে দেশে 8 বছর পলায় থেকে এসে জনৈক নেতার জাতীয় রাজনীতিতে হঠাৎ গুরুত্বপূর্ণ হয়ে ওঠার বিষয়কে নর্মালাইজ করার অব্যাহত চেষ্টাও একটা দায়িত্ব বই কি। আপনি কি গ্রামের মহিলাদের মতো আচরণ শুরু করবেন? হাসিনা যে দেশে গেছে ওই দেশে পলায় থাকা বলতে আপনি কাকে উদ্দেশ্য করে বলছেন এই কথা? সালাউদ্দিন আহমেদ উনি পলায় ছিল? এই আপনার রাজনৈতিক জ্ঞান, এই আপনার রাজনৈতিক প্রজ্ঞা, এই আপনার মানে দায়িত্বশীলতা, এই আপনার মানে কি বলবো, আমি আমি কি বলবো যে এটা আপনার আহ, মানে রাজনৈতিক জ্ঞান গরিমা, এটা আপনি দেখাচ্ছেন মানুষকে যে আপনি খুব স্যাভেজ। একজনের গুম হয়ে থাকাকে আপনি এটা পলায় যাওয়া বলে নর্মালাইজ করে ফেলতে পারেন। আপনি এটাকে তুড়ি মেরে উড়াই দিতে পারেন সালাউদ্দিন আহমেদের স্যাক্রিফাইসকে, তার পরিবারের স্যাক্রিফাইসকে। একজন মানুষ যখন গুম হয়ে যায় তখন তার আত্মপরিচয়টা থাকে না। একজন মানুষ মারা গেলে তো তার
একটা ধর্মীয় রীতিনীতি বা সামাজিক রীতিনীতি মেনে তার পরিবার জানতে পারে যে ওকে ফাইন, লোকটা মারা গেছে, তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব জানতে পারে যে ওকে ফাইন, লোকটা মারা গেছে, শেষ, তাকে মেরে হত্যা করা হলেও ঠিক আছে। কিন্তু একটা মানুষকে যখন আপনি গুম করে ফেলছেন, তাকে তো আপনি মিশাই দিচ্ছেন ভাই, ইতিহাস থেকে মিশাই দিচ্ছেন তাকে, অথচ লোকটা এক্সিস্ট করে কোথাও না কোথাও। তার পরিবারের স্যাক্রিফাইসকে আপনি কি বলেন, পলায় থাকা। খুব রং লাগছিল সালাউদ্দিন কাদের, আপনি মনে হয় যে সালাউদ্দিন আহমেদের খুব রং লাগছিল উনি পলায় গেছে। কেন পলায় যাবে উনি? ওনার ওনার তো দেশে থাকলে আরো রাজনৈতিকভাবে আরো ভালো পজিশনে থাকার কথা ছিল। জেল জুলুম তো ওনার হবেই, সেটা উনি জানে না যে ওনার জেল জুলুম হবে, বা বিএনপির আর নেতারা কি জেল জুলুম সহ্য করে নাই, ওনাকে পলায় যেতে হবে? মানে আপনি একটা গুমের শিকার হওয়া লোককে আপনি বললেন যে সে পলায় গেছে সেখানে। আপনি একদমই মানে খাস বাংলায় আমি আপনাকে যদি বলি যে আপনি একজন অর্বাচীন, কম বলা হবে আপনাকে। আপনাকে আমি অর্বাচীন যদি বলি এটা কম বলা হবে ভাই। আপনি কেন বলবেন একজন গুমের শিকার মানুষকে এই ব্যাপারে যে তিনি পলায় ছিলেন? খুবই মানে দায়িত্ব জ্ঞানহীনের মতো কথা বলেছেন। এটা খুবই ঔদ্ধত্যপূর্ণ আচরণ। প্লিজ এইরকম করেন না। অ্যাটলিস্ট আপনারা নয়া বন্দোবস্তের কথা বলেন, আর মানুষের গুম হয়ে থাকাকে, মানে গুম হয়ে যাওয়াকে আপনি পলায় থাকা বলেন। এটা নয়া বন্দোবস্তের নমুনা। সেইম, লজ্জা, একদম এটাকে বলা হয় লজ্জা। আমি জানি না আপনি কোন জ্ঞান নিয়ে রাজনীতি করতে এসছেন বা কেন আসছেন। কেন আপনি রাজনীতি করার, আপনাকেই বেছে, আপনার মতো মানুষদেরকেই বেছে নিতে হবে যে আপনাদেরকে রাজনীতি করতে হবে। ও মাই গড, আপনি সালাউদ্দিন আহমেদের মানে গুম হয়ে থাকাকে, এরকম নৃশংস একটা গুম, হাসিনার যত রকমের ফ্যাসিস্ট আচরণ ছিল তার মধ্যে তো গুম একটি, এই নির্মম অত্যাচারকে আপনি পলায় থাকা বললেন। আজকে আপনি সালাউদ্দিন আহমেদকে বলছেন, 2 দিন পর আপনি সবাইকে বলবেন। আপনি ইলিয়াস আলীকেও বলতে পারেন 2 দিন পরে যে ইচ্ছাকৃতভাবে উনি আত্মহত্যা করে ফেলেছেন। 2 দিন পরে আপনি ইলিয়াস আলীকে বলবেন না এই কথা? কে গ্যারান্টি দিবে এটা যে উনি আত্মহত্যা করে এটা গুমের নামে চালায় দিছে? আমি আমি আসলে আপনার পক্ষ থেকে আমার নিজেকে ক্ষমা চাইতে ইচ্ছে করছে যে এরকম একটা জিনিস আমার নিজের চোখের সামনে দেখতে হচ্ছে। কোন একটা রাজনৈতিক ব্যক্তিত্ব এরকম একটা স্ট্যাটাস দেয় যেটা নর্মাল। আপনারা করবেন নয়া বন্দোবস্ত, দুঃখ লাগে। আর একটা বিষয়ে কথা বলি, সেটা হচ্ছে যে উনি তারপরে 9 নম্বর, এরপরে 10 নম্বর উনি একটি পয়েন্ট উল্লেখ করেছেন। সেখানে উনি লিখেছেন যে কিন্তু সবচেয়ে বড় দায়িত্ব স্ক্রিনের নেতাকে মহিমান্বিত করা। যে নেতা যাদের জীবনের বিনিময়ে, যাদের দৃষ্টি হাত পায়ের বিনিময়ে মিনিমাম 10 বছরের জন্য ক্ষমতায় যাওয়ার দ্বার প্রান্তে, তাদের সাথে দেখা করার আগে নির্বাচনের তারিখ পোক্ত করেন, সে নেতার গরিমা প্রকাশ করে রাজনীতি করাও মহান দায়িত্ব। উনি তারেক রহমানকে উদ্দেশ্য করে এটা লিখেছেন যে তারেক রহমান যারা দৃষ্টি হারিয়েছে, হাত পা হারিয়েছে, যাদের ত্যাগের বিনিময়ে তারেক রহমান আগামী 10 বছরের জন্য ক্ষমতার দ্বার প্রান্তে, তাদেরকে বাদ দিয়ে বা তাদের সাথে দেখা না করেই উনি নির্বাচনের 3 তারিখ পোক্ত করে ফেলেছে। তাসনুবা কি জানেন যে তারেক রহমানের ব্যক্তিগত স্যাক্রিফাইসটা কতখানি? উনি কি ফ্যাসিস্টদের এগেনস্টে তার কি ভয়েস নাই, তার কি অ্যাক্টিভিটিস নাই, তার কি দীর্ঘদিনের লড়াই সংগ্রাম নাই, তার দলের নেতাকর্মীদের লড়াই সংগ্রাম নাই? তারেক রহমান তো একজন ব্যক্তি না, তারেক রহমান একজন রাজনৈতিক নেতা যিনি একটি দলকে রিপ্রেজেন্ট করেন। উনি একজন নেতা, একটা জায়গায় মিছিল করতে হলে উনি একা গিয়ে মিছিল করবেন, ওনার নির্দেশে বা ওনার পরামর্শে, ওনার চাওয়াতে আরো 10 জন এসে তো মিছিলগুলো করবে, তাই না? তার মানে উনি একটা বৃহৎ রাজনৈতিক সমর্থনকে কিন্তু রিপ্রেজেন্ট করেন। বিএনপির যে আত্মত্যাগ, বিএনপির যে ত্যাগ, এই ত্যাগ তো তারেক রহমানের, এই ত্যাগের তারেক রহমানও একজন অংশীদার, তাই কি নয়? তারেক রহমানের নেতা কর্মীরা তো যদি কোনো স্যাক্রিফাইস করে থাকে, সেটা তো তারেক রহমানের নির্দেশে বা তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতেই তো এটা করেছেন।
তো তিনি সে দলের বলতে পারি যে তিনি সে দল পরিচালনা করেন, তার মানে তারও তো কিছুটা ক্রেডিট আছে সেখানে। এই যে জুলাইয়ের আন্দোলন, আপনি কি জানেন না যে তারেক রহমানের সেখানে মানে তারেক রহমান কিভাবে আন্দোলনের সাথে কানেক্টেড? আপনার কি জানা নাই? জ্ঞান কি আপনার এতটুকুও নাই? অবশ্যই আছে, অবশ্যই আপনি জানেন যে তারেক রহমান কিভাবে জুলাই আন্দোলনের সময় সবার সাথে কানেক্টেড ছিলেন, বা সবার সাথে কিভাবে কানেক্টেড থাকার চেষ্টা করেছেন বা সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছেন লজিস্টিক্যালি, সেটা তো সবাই জানে, ওপেন সিক্রেট। তাহলে তার কি আত্মত্যাগ নাই? অবশ্যই জুলাই যারা দৃষ্টি হারিয়েছে, শহীদ হয়েছে, যারা হাত পা হারিয়েছে, যাদের সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে, তাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা রাজনীতি করছেন না, ক্ষমতায় আসার লোভ করছেন না, ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন না। তাদের সাথে আপনারা কি করেছেন, কি আচরণ করেছেন? কোথায় তারা? আপনাদের আপনাদের এই যে জুলাই পদযাত্রা চলছে, এর মাঝখানে কোথায় তারা? এই প্রশ্ন যদি কেউ আপনাদেরকে করে, আপনারা জবাব দিতে পারবেন? আপনাদের কাছে কোনো জবাব আছে? নাই আসলে। শুধু শুধু তারেক রহমানকে কেন আক্রমণ করছেন ব্যক্তিগতভাবে? রাজনৈতিক প্রতিপক্ষ এই জন্য? তারেক রহমানই একমাত্র চরিত্র যাকে ঠেকানোর জন্য হাসিনাকে ফ্যাসিস্ট হতে হয়েছে। সোজা কথা বোঝার চেষ্টা করেন কখনো? তারেক রহমান, শুধু তারেক রহমানকে ঠেকানোর জন্য ইন্ডিয়ার সহায়তায় হাসিনাকে ফ্যাসিস্ট হয়ে যেতে হয়েছে। প্রত্যেকবার ভোট বন্ধ করতে হয়েছে, ভোটে অনিয়ম করতে হয়েছে, ভোটে কারচুপির মাধ্যমে তাকে ক্ষমতায় টিকে থাকতে হয়েছে শুধুমাত্র একজন মানুষকে ঠেকানোর জন্য, তিনি তারেক রহমান। যে তাকে ঠেকাইতে হবে। উনি একজন চরিত্র, আপনার মতো তাসনুবাকে নয়, আমার মতো একজনকে নয়, 10 জনকে নয়, 100 জনকে নয়, একজন তারেক রহমানকেই আটকানো ছিল যার আলটিমেট উদ্দেশ্য। কখনো বোঝার চেষ্টা করেন? প্লিজ স্টেবল হন, প্রেশার নিতে শিখেন, চাপ নিতে শিখেন। রাজনীতি অনেক চাপের জায়গা, প্রেশারের জায়গা, মানসিক এবং শারীরিক দুইভাবে। জুলাই পদযাত্রার কারণে হয়তোবা আপনার উপর দিয়ে অনেক প্রেশার যাচ্ছে, আমি বুঝতে পারছি, হয়তোবা যার কারণে উল্টাপাল্টা লিখছেন ফেসবুকে এসে, এটাতে সমস্যার সৃষ্টি হয়। ভাই, আপনি মানুষের অবদানকে খাটো করে ফেলছেন, ঘুমের মতো একটা বিষয়কে আপনি নর্মালাইজ করে ফেলছেন। পলায় ছিল সেই মনে, আমি কি বলবো আপনাকে, আপনি ছেলে মানুষ হলে হয়তো মন খুলে আপনাকে দুটা কথা বলা যেত। আপনি কিছু বলতে গেলে মনে হচ্ছে যে আবার অন্যরকম কিছু বলে ফেলি কিনা। মানে আমি কি বলবো, আপনি একদমই সাধারণ একজন নারী, যে যিনি কোনো কিছু বুঝেন না, গ্রামের মহিলা, একদম পায়ের উপর পা দিয়ে যে আচরণ করেন, আপনি উনার মতো কথা বলছেন। আমি ভদ্রভাবে এর বেশি আর কিছু আপনাকে বলতে পারলাম না। আপনার যে কথার যে ধারা বা আপনার যে ফেসবুক স্ট্যাটাস, একদম সম্পূর্ণ গ্রামের ওই মহিলার মতো যিনি পায়ের উপর পা দিয়ে ঝগড়া করেন অপ্রয়োজনে। আপনার এই দুইটা আপনি আপনি বিএনপিকে 100 বার গালি দেন, আপনি বিএনপিকে দিনের মধ্যে 100 বার গালি দেন, বিএনপির বহুত খারাপ কাজ আছে হয়তো, বাট আপনি এই যে দুইটা পয়েন্ট এখানে উল্লেখ করলেন, কেন করলেন? কেন? আপনি কোন হিসাবে? আপনি তারেক রহমানকেও অনেক কিছু বলতে পারেন না, তারেক রহমানকে কেউ কিছু বলে এটাতে তারেক রহমান নিজেও গায়ে মাখে না, তো আপনি বলতেই পারেন। অনেকেই অনেক কথা বলে তারেক রহমানকে নিয়ে, এটাতে উনি পার্সোনালি যেহেতু কিছু মনে করেন না, তাহলে আমি মনে করি যে সেখানে আর অন্য কারো নাক গলানোর কোনো কিছু মানেই হয় না। এবং একজন নেতার এই ক্যারেক্টারটাই থাকা উচিত। আমার মনে হয় যে তারেক রহমান প্রুফ করে ফেলেছেন নিজেকে, যে ওকে ফাইন, যা খুশি বলো, আই ডোন্ট কেয়ার, এরকমই হওয়া উচিত। কিন্তু আপনি তারেক রহমানকে ছোট করতে গিয়ে আপনি বিএনপির অন্যান্য যারা স্যাক্রিফাইস করেছে, যারা লড়াই সংগ্রাম করেছে, দিনের পর দিন জুলুম সহ্য করেছে, তাদেরকে আপনি ইনসাল্ট করলেন, অপমান করলেন, নির্ভেজাল অপমান করলেন। ইভেন তারেক রহমানও তো নির্যাতনের শিকার, শারীরিক নির্যাতনের শিকার, মানসিক নির্যাতনের শিকার। অসুস্থ নিজের ভাইকে যিনি কবর দিতে আসতে পারেন নাই, যিনি নিজের মা, যিনি দিনের পর দিন অসুস্থ থেকেছেন, জেল খেটেছেন, তাকে দেখতে আসতে পারেন নাই, নিজের দেশে আসতে পারেন নাই। ওনাকে বাধ্যই করা হয়েছে যে উনি যেন নিজের দেশে না আসতে পারেন, সিচুয়েশনটা সেভাবেই ক্রিয়েট করা হয়েছে। এরকম একজন মানুষকে নিয়েও আপনার কথা বলতে হলো, যেটা অপ্রয়োজনীয় ছিল, আসলে প্রয়োজন ছিল না। যাই হোক, আপনি বলেছেন, বাট সালাউদ্দিন আহমেদকে নিয়ে আপনি কথা, আমি আমি কোনোভাবেই এটাকে নর্মালি মেনেই নিতে পারি না যে একজন মানুষ সালাউদ্দিন আহমেদের
গুম থাকাটাকে, গুম হয়ে যাওয়াটাকে পলায় থাকা বলতে পারেন। আপনি আর কি কি যে বলতে পারবেন বা কি কি যে আপনি বলবেন, এটার কোনো সীমারেখা নেই। আপনি যা খুশি বলে ফেলতে পারেন। আমার মনে হয় আপনি অনেক কিছু করতে পারেন। হয় আপনি রাজনীতিতে একেবারেই টিকবেন না, অথবা আপনি হাসিনার মতো টিকে যাবেন, যা মুখে আসে তাই বলে ফেলবেন, কিন্তু তারপরে দেখা যাবে যে দিনের পর দিন টিকে যাচ্ছেন। হাসিনার টোনে কথা বললেন না প্লিজ। আপনারা যে বারবার বিএনপিকে সতর্ক করেন যে ফ্যাসিস্ট হয়ে উঠবে বিএনপি, আপনি তো হাসিনা হয়ে উঠেছেন তার আগেই। বিএনপি ফ্যাসিস্ট হয়ে ওঠার আগেই আপনি হাসিনা হয়ে উঠেছেন। হাসিনাও তো সালাউদ্দিন আহমেদের এটাকে পালায় থাকা বলতেন, আপনিও পালায় থাকাই বলছেন। আপনার জন্য অনেকখানি দুঃখ পেয়েছি আমি, মানে আপনার কথার জন্য দুঃখ পাই নাই, আপনাকে দেখে দুঃখ হচ্ছে যে আপনি রাজনীতি করতে আসছেন, কিন্তু আপনি রাজনীতির জন্য একদমই উপযুক্ত নন। মানসিকভাবে নন, শারীরিকভাবে হয়তো বা পরিশ্রম করতে পারেন, রোদ ধুলাবালি বৃষ্টি সহ্য করতে পারেন, বাট মানসিকভাবে আপনি কখনোই রাজনীতির জন্য ফিট নন। অন্ততপক্ষে এই স্ট্যাটাস দেওয়ার পরে এটা খুব সুন্দরভাবে প্রমাণ হয়েছে আপনি রাজনৈতিক চাপ, যে রাজনৈতিক যে সিচুয়েশন গুলো, যে এগুলো নেওয়ার মতো চাপ আপনার নাই। আপনি রাজনৈতিক চাপে বলে যে কাউকে যে কোনো কিছু বলে ফেলতে পারেন। কোনো একটা প্রেশারের কারণেই হয়তো আপনি এটা লিখেছেন, মানসিক চাপ নিতে না পারার কারণেই লিখেছেন এটা। খুবই দুঃখজনক, খুবই মর্মাহত হওয়ার মতো বিষয়। প্লিজ আপনি ক্ষমা চান, দেশের কাছে ক্ষমা চান, জাতির কাছে ক্ষমা চান, মানুষের কাছে ক্ষমা চান, গুম হয়ে থাকা প্রত্যেকটা পরিবারের কাছে ইন্ডিভিজুয়ালি ক্ষমা চান। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভিডিও করে অথবা আপনি যে জুলাই পদযাত্রা করছেন সেখান থেকে ক্ষমা চান। ক্ষমা চাইলে কেউ ছোট হয়ে যায় না। ক্ষমা চান, এটা আপনার ভবিষ্যৎ রাজনৈতিক ক্যারিয়ারের জন্য ভালো হবে। দুঃখ প্রকাশ করেন। আপনি তো মুখে যা আসে তাই বলে ফেলতে পারেন না। আপনার তো দায়বদ্ধতা থাকা উচিত। আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলবেন, অথচ কোনো দায় নেবেন না, যা মুখে আসবে তাই বলে ফেলবেন। এত হাস্যরসাত্মক একটা বিষয় তো না রাজনীতি, এত মানে তামাশার বিষয় তো না, তাই না? আপনি একজনকে নিয়ে মকারি করতে পারেন না ভাই, উনি গুম হয়ে গিয়েছিল এরকম না যে উনি ওই ছোট কোনো বিষয় নিয়ে কারোর সাথে কোনো মনোমালিন্যতা হয়েছে কখনো, সেটা নিয়ে আপনি একটা মজা করলেন, এরকম তো না। বা তার হয়তো কোনো কথা, তার কোনো বার্তা, সেটা নিয়ে আপনি মজা করলেন, এরকম তো না। তার গুম হয়ে থাকার বিষয়টাকে নিয়ে কি আপনি মজা করতে পারেন, হাসি তামাশা করতে পারেন? আপনার রাজনৈতিক প্রজ্ঞা একদম তলানিতে। আপনি প্লিজ রাজনীতিটা চর্চা করেন, প্র্যাকটিস করেন, পড়েন। আমি আপনাকে জ্ঞান দিতে আসি নাই, আপনার সমান জ্ঞান হয়তো আমারই নাই। রাজনীতি যে চর্চার বিষয় সেটা আপনার মধ্যে আমি জানি না, আমি অনুপস্থিত আমার কাছে মনে হয়েছে, খুবই অনুপস্থিত মনে হয়েছে। আপনি এরকম একটা কথা কোনোভাবেই বলতে পারেন না। বারবার বলছি আপনার দুঃখ প্রকাশ করা উচিত। আমি খুবই দুঃখিত আমার ভিডিও এতখানি লম্বা হয়ে যাবে আমি কখনো চিন্তা করি নাই, কিন্তু আমি আসলে কথাগুলো যেহেতু আমি গুছিয়ে বলতে পারি না বা পারিনি, যার কারণে আমার ভিডিওটি অনেক লম্বা হয়েছে। আমি দুঃখিত দর্শক। আপনাদের মাধ্যমে আমি তাসনুবা জেবিনের কাছে অনুরোধ করেছি যে উনি যাতে ক্ষমা চান অ্যাটলিস্ট। গুম কোনো হাসির বিষয় না, কাউকে ইনসাল্ট করার বিষয় না। উনি তো গুম হয়েছিল, সে তো গুম হয়েছিল বা হারিয়েছিল, এটা ইনসাল্ট করার বিষয় না। এটা একজন মানুষের সম্মানের দাবিদার। যদি কেউ কোনো গুম হওয়া ব্যক্তি ফিরে আসে, এটা সে সম্মানের দাবিদার। খুবই সাধারণ একটা কথা, বাট বোঝা উচিত। দুঃখিত, ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে, লম্বা হয়ে গিয়েছে। আপনারা কষ্ট করে এতক্ষণ শুনেছেন, ধৈর্য ধরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে, আবার কোনো নতুন বিষয় নিয়ে কথা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। সে পর্যন্ত ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ।